চলো, শুভ সন্ধ্যা। আজ মোটামুটি আমার পেইড ব্যাচের 20 দিন হতে চললো, ইন্টারভিউ ক্লাস শুরু হয়ে গেছে এবং আর একটা নতুন ব্যাচের জন্য আজকে প্রথম থেকে আবার শুরু করলাম। বলা বাহুল্য, যেটা না বললেই নয়, সেটা এবছর বাংলার যে কাট অফটা, অনেকেই হয়তো ভাবছেন যে কাট অফ অনেক যাবে, যেহেতু বর্তমান সময়ে আমরা সোশ্যাল মিডিয়াতে বিচরণ করি এবং সোশ্যাল মিডিয়া ঠিক তেমনই তথ্য দিচ্ছে। কিন্তু আমরা সবাই কম বেশি পড়াশোনা শিখেছি, পড়াশোনার সঙ্গে সংযুক্ত, সবারই বিচার বিবেচনা বুদ্ধি সবই আছে। সেই বিচার বিবেচনা এবং বুদ্ধি দিয়ে যদি আমরা একটু বিচার করি বা একটু ভাবি, একটু চিন্তন করি, চিন্তন শ্রবণ মনন এগুলো আমাদের প্রত্যেকের মধ্যে আছে, সেগুলো আমরা যদি একটু নিজেদের মধ্যে অ্যাপ্লাই করি তাহলে আমরা দেখব যে কাট অফ কিন্তু ওই 55-56 ইম্পসিবল, যাবে না ওরকম কাট অফ। ঠিক আছে, কাট অফ কিন্তু সাধ্যের মধ্যেই থাকবে। অলরেডি আমি আমার ব্যাচে কাট অফ বলে দিয়েছি এবং প্রাইম লার্ন যাদেরকে নিয়ে পথ চলেছিল রিটেন পরীক্ষার জন্য, কয়েকজন বাদ দিয়ে, 2-3 জন বাদ দিয়ে সকলেই ইন্টারভিউর জন্য সিলেক্টেড হবে, এইটুকুনি আশা আমরা রাখি। এখন প্রশ্ন যেটা, সেটা আমাদের এসএলএসটির রেজাল্ট কিন্তু অক্টোবর মাসের 4th সপ্তাহে, মোস্ট টুইস্ট পয়েন্ট। এবং আমাদের এসএলএসটির ইন্টারভিউ শুরু কিন্তু নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে। তাহলে যখন আপনি বা আপনারা রেজাল্ট হাতে পাচ্ছেন, তারপরে কিন্তু আর ইন্টারভিউয়ের প্রস্তুতি থাকবে না বললেই চলে। এখন এত কষ্ট করে পড়াশোনা করার পর যখন চোখের সামনে দিয়ে ট্রেনটা বেরিয়ে যাওয়ার মতন বেরিয়ে যাবে শুধুমাত্র প্রস্তুত হতে পারেননি বলে, তখন কিন্তু আফসোসের সীমা থাকবে না। হ্যাঁ, আমি মূল জায়গায় যাওয়ার আগে একটু ভূমিকা বা ভনিতা করে নিচ্ছি। তার একটাই কারণ, কয়েকটা বিষয় বোঝার আছে। আমরা সকলেই জানি যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এসএলএসটিতে গণটোকাটুকি হয়েছে। পার্টিকুলার এই যে শব্দবন্ধটা আমি ব্যবহার করছি, গণটোকাটুকি, এইটুকুনি আশা বা ভরসা রাখতে পারি। ইন্টারভিউতে কিন্তু এই সিচুয়েশন ক্রিয়েট হবে না। ইন্টারভিউতে কিন্তু তোমাকে প্রশ্ন করবে বা আপনাকে প্রশ্ন করবে এবং সেই প্রশ্নের উত্তর ইন্টারভিউয়ার্স বা যিনি আপনাকে প্রশ্ন করছেন সেই প্রশ্নকর্তার চোখে চোখ রেখে দিতে হবে। এবং প্রশ্নকর্তা কিন্তু সেখানেই যাচাই করবে যে তুমি হল কালেকশন করেছো না তুমি সত্যিই 54-55 পেয়েছো। অনেকে বলছে আমি 57 পেয়েছি, অনেকে বলছে আমি 58 পেয়েছি, অনেকে বলছে আমি 60-এ 60 পেয়েছি, অনেকে বলছে আমি 59 পেয়েছি। খুব ভালো কথা, কিন্তু একটা কথা সেই সঙ্গে সঙ্গে তাদের বলে রেখো, আমি বলে দিচ্ছি যে 59 পেলে কিন্তু ইন্টারভিউয়ের প্রশ্নটা 59-এর মতোই হবে। 60-এ 60 পেলে কিন্তু ইন্টারভিউয়ের প্রশ্নটা 60-এ 60-এর মতোই হবে। তারপরে যখন এক্সামিনার বা ইন্টারভিউয়ার্স দেখবে না যে সে 60-এ 60 পাওয়ার মতন উত্তর দিচ্ছে না, তখন তার নাম্বারটা 20 থেকে ওই চলে আসবে একদম নেগেটিভ হয়ে 7 বা 8-এ। আপনি যদি 50, 52, 53, 54 এই নাম্বারটা ক্যারি করেন, এটা একটা 53, 54 এটা একটা স্ট্যান্ডার্ড নাম্বার, বা 55, 56 পর্যন্ত। এবং ইন্টারভিউর যদি খুব মারাত্মক ভাবে দেন, মানে একদম নিজের সঙ্গে
সব থেকে পড়াশোনা করেন এই লাস্ট 1 মাস, আর 1 মাস বাকি আছে ইন্টারভিউ এর। সামনের মাসের 5 তারিখে আপনি জেনে যাবেন কত তারিখে আপনাকে ইন্টারভিউ দিতে যেতে হচ্ছে, অর্থাৎ আপনার সামনে রুটিন উপস্থিত, আপনার ডেটটাও, আপনার ফাইনালাইজড ডেটটাও উপস্থিত, এবং তারপরের মাসের 5 তারিখ থেকে 6 তারিখে জেনে যাবেন যে কোন স্কুলে আপনি চাকরিটা পাচ্ছেন, আদৌ আপনি চাকরিটা পাবেন কিনা। হ্যাঁ, সময় কিন্তু খুব সংক্ষিপ্ত আমাদের হাতে, আবারও বলছি, এবং এই তোমাদের, তুমি করেই বলছি, এই তোমাদের কাছে শেষ সুযোগ। অনেকটা রাস্তা তোমরা পেরিয়ে এসছো, অনেকটা রাস্তা। এখানে যারা জয়েন করেছো তোমাদের মধ্যে এইটুকুনি বিশ্বাস আছে যে তোমরা পাস করতে পারো, এবং আমি বলছি কাট অফ নামবে। আমি ইন্টারভিউয়ে ভর্তি হওয়ানোর জন্য বলছি না কাট অফ নামবে। এখনো পর্যন্ত আমার কাছে বর্তমানে 20 দিন হয়ে গেছে আমি পড়ানো শুরু করেছি। এখানে 1-2 জন আছে আমার কাছে যারা অলরেডি ইন্টারভিউ পড়ছে, ইন্টারভিউ এর জন্য প্রস্তুতি নিচ্ছে। কারোর কাছে এখন আমি মাইনে চাই না, অথচ 20 দিন হয়ে গেছে আমি পড়ানো শুরু করেছি, এখানে আছে। কেন চাইনি? তার কারণ এখনো রেজাল্ট আউট হয়নি। পয়সার পিছনে প্রাইম লার্ন ছোটে না। প্রাইম লার্ন সবসময় একটা কথা মাথায় রাখে, যে করে হোক ছাত্রছাত্রী প্রস্তুত করতে হবে, যে করে হোক সোসাইটিতে একটুখানি হলেও, একটুখানি, খুব সামান্য, যত সামান্য একটুখানি হলেও কিছু কন্ট্রিবিউট করতে হবে। এবং এর পরেও যেটা দরকার সেটা হচ্ছে শিক্ষার সঙ্গে সৎ থাকতে হবে। গরিব ছেলে মেয়েদের সাথে বিজনেস আমি অন্তত করি না। আমার প্রাইম লার্ন খুব ছোট্ট একটা গাছ, ধীরে ধীরে বড় হচ্ছে, খুব ছোট্ট, কিন্তু এই ছোট্ট অবস্থাতেই আমরা ঈশ্বরের কৃপায়, উপরওয়ালার কৃপায় অনেকটা সফল। বললাম যাদেরকে পড়িয়েছি সব মিলিয়ে প্রায় 50 জনের কাছাকাছি, সেখান থেকে 2 থেকে 4 জন, কয়েক সবকটা ব্যাচ মিলিয়ে 50 জনের কাছাকাছি, সেখান থেকে 2 থেকে 4 জন হয়তো ইন্টারভিউ পর্যন্ত যেতে পারবে না, আর বাদ বাকি সকলেই যাবে, এটা আমার বিশ্বাস। কিন্তু হ্যাঁ, অনেক ভালো ভালো ছেলে মেয়েকে আমি পড়িয়েছি, তারা আশানুরূপ ফল করতে পারেনি, কারণ পড়াশোনার সময় তারা অনেকটা কঠিন ভাবে পড়াশোনা করেছে। যেটা আমি বারংবার বলেছি, এটা নেট নয়, এটা এসএসসি, এটা এসএলএসটি, এটা এসএলএসটির মতন করেই পড়তে হবে। আমরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে যাচ্ছি না, আমরা অ্যাসিস্ট্যান্ট টিচার হতে যাচ্ছি। কিন্তু বারংবার বলার পরেও যারা আমার কথা শোনেনি, তাদের নাম্বারটা তাদের তুলনায় 3-4 নাম্বার কমেছে, কারণ তারা আরো অনেক বেশি ডিজার্ভ করতো। আর যারা শুনেছে তারা ভালো নাম্বার পেয়েছে। এইবার চলে এসেছি কাট অফ। আমি খুব সামান্য একটা মানুষ, আবারও বলছি, আমি সেই হাত গণনা করতে পারি না, বা ওই বাংলা প্রবাদ বাক্যে যেসব প্রবাদ আছে, যে ওই কি বলবো, মানে জ্যোতির্বিদ্যা টিদ্যা কিছুই জানি না। কিন্তু তারপরেও 2016 সালের যে কাট অফ, 2012 সালের যে কাট অফ, এবং সদ্য অ্যাপয়েন্টমেন্ট লেটার আসা বা সদ্য রেজাল্ট বেরোনো 2024 সালের মাদ্রাসার কাট অফের উপর ভিত্তি করে আমি একটা ছোট্ট কাট অফ, আমি আগেও বলেছি, ক্লাসে বলেছি, আমি পাবলিকলি বলা হয়নি, কারণ আমি পছন্দ করি না পাবলিকলি সবকিছু এ করতে। যারা আমার কাছে পড়েছে তাদেরকে আমি এই কাট অফটা বলেছি, সেম কাট অফটা আমি আপনাদের কাছে আরেকবার বলছি। জেনারেল যারা মেল জেনারেল, আমি একটু বাড়িয়ে বলছি, এর থেকে 1 নম্বর নিচে নামতে পারবে, কিন্তু 1 নম্বর পারবে না, এটা আমার বিশেষ। আবারও বলছি, আজও পর্যন্ত যা যা বলেছি 95% ক্ষেত্রে মানে ঘটে গেছে, 5% ঘটেনি। পুরোটাই কিন্তু অ্যাজাম্পশন করে এবং পুরোটাই অ্যানালিসিস করে বলেছি, ওই হাত গণনা করে বা জ্যোতির্বিদ্যার মাধ্যমে কিছু বলিনি। জেনারেল মেল যারা, তাদের কাট অফ 50, জেনারেল ফিমেল 49, ওবিসি বি 50, ওবিসি বি মানে মেল 50 বা 49, ওবিসি বি ফিমেল 48, ওবিসি এ মেল 49, ওবিসি এ ফিমেল 47 বা 48, তারপরে এক এক করে কম ধরো এসসি
46-47, এদিকে ফিমেল হলে 45-46, আর এসটি 45-এর নিচে, আর যাদের পিডব্লিউডি কোটা আছে তাদের 42-43-এর বেশি 9-10-এর ক্ষেত্রে কাট অফ যাবেন। এবং যে কটা কাট অফ বললাম পুরোটাই 9-10-এর ক্ষেত্রে। 11-12-এর ক্ষেত্রে কাট অফটা কিন্তু অনেকটাই বেশি থাকবে। 11-12-এর ক্ষেত্রে জেনারেল কাট অফ থাকবে 53-54, এবার তারপরে আস্তে আস্তে নামাবে। কেন বলতো 11-12-এর কাট অফ এবং 9-10-এর কাট অফের ক্ষেত্রে এতটা বিস্তর ফারাক? আমি তুমি করেই সম্বোধন করছি। আমরা সকলেই জানি যে 9-10-এর প্রশ্ন কিন্তু অনেক সহজ এসছে। দেখো, মিরাক্কেল কিছু ঘটেনি কিন্তু তোমাদের সাথে। যেমন প্রশ্ন আসার কথা ছিল, 2016-তে যেমন প্রশ্ন এসছে, 2012-তে যেমন প্রশ্ন এসছে, 2011-তে যেমন প্রশ্ন এসছে, 2010-এ যেমন প্রশ্ন এসছে, 2025-এও কিন্তু তেমন প্রশ্নই এসেছে। প্রশ্ন যদি মনে করো যে তোমরা খুব সোজা, যারা পরীক্ষা দিয়েছো তোমরা ভেবে দেখো তো সত্যিই কি খুব সহজ প্রশ্ন ছিল? যারা শিক্ষক বা শিক্ষিকা তোমাদেরকে পড়িয়েছেন বা ঘরে বসে অ্যাজাম্পশন করছেন প্রশ্ন সোজা, প্রশ্ন সোজা, ঘরে বসে সকলেই বলতে পারে প্রশ্ন সোজা, কিন্তু পরীক্ষার হলে গিয়ে ওই শিক্ষককেই বসিয়ে দিলে সে 60-60টা প্রশ্ন ঠিক করতে পারবে না, কারণ ওখান থেকে 3 থেকে 4টে প্রশ্ন ছিল কনফিউশনের প্রশ্ন, 3 থেকে 4টে প্রশ্ন ছিল পরীক্ষায় গুলিয়ে যাওয়ার মতন প্রশ্ন। তাই এই প্রশ্নে কিন্তু 60-60, 60-59, 58 পাওয়া 57 পাওয়া ইজ নর্মাল, কিন্তু 60-60 যেমন ইউটিউব গুলোতে, যেমন কিছু কিছু ইউটিউব চ্যানেলে তো বলছে আমার কাছে যারা পড়েছে তার মধ্যে 50 জন 60-60 পেয়েছে। আরে মামার বাড়ির মুল্লুক নাকি? যারা প্রশ্ন করেছে মমতা ব্যানার্জি তাকে গিয়ে সবার আগে জিজ্ঞাসা করবে কেমন প্রশ্ন করেছো। এক টিচারের কাছ থেকে যদি 60-60 পায় 50 জন, তাহলে পশ্চিমবাংলায় আরো 1000 জন টিচার আছে বাংলার, সবার কাছে তাহলে 5000 জন তো 60-60 পাবে। ইম্পসিবল, অসম্ভব ব্যাপার, অসম্ভব ব্যাপার। একটা কথা মনে রাখবে, তোমরাও মানুষ, তোমরাও পড়াশোনা করেছো, তারাও মানুষ, তারাও পড়াশোনা করেছে। হ্যাঁ, একটু ফারাক, হয়তো তোমরা কম পরিশ্রম করেছো, তারা বেশি পরিশ্রম করেছে। আর আমি মেধায় বিশ্বাস করি না, আমি পরিশ্রমে বিশ্বাস করি। এবার 60-60-এর আর একটা গল্প আছে। কি না? হল কালেকশন। একটা হলে যদি 100 জন বসে, সেই 100 জন যদি এবার তার থেকে যদি দেখা গেল 30 জন এদিক ওদিক করে, তাহলে সেখানে একটু 60-60 পৌঁছতে পারে, কিন্তু সেটা কিন্তু তার মেধার বিন্দুমাত্র সেখানে সংযুক্ত নেই। এইবার এটা যাচাই হবে কোথায়? তুমি সততার সঙ্গে 52-53 পেয়েছো, সে হল কালেকশন করে 60-59 বা 60 পেয়েছে, তাহলে এটা ভেরিফাই হবে কোথায়? 20 নম্বর আছে তো ইন্টারভিউ আর ডেমনস্ট্রেশনের জন্য, চলো সেখানে তো আর হল কালেকশন নেই, সত্যিই সেখানে হল কালেকশন নেই। আর যারা বলছে খেলা হবে 20 নম্বরে, তারা তোমাদের মনোবল ভেঙে দেওয়ার জন্যই বলছে। একটা কথা মনে রেখো, যা ঘটনা ঘটে গেল এই ঘটনার পর কেউ টাকা দিতেও ভয় পাবে, অপরপক্ষ টাকা নিতেও ভয় পাবে। কারণ তুমি 20 লাখ টাকা দিয়ে চাকরি পাবে, 10 বছর পর তোমার চাকরিটা চলে যাবে, প্লাস এই পরীক্ষায় তুমি আর বসতেও পারবে না। এর থেকে ওই 20 লাখ টাকা দিয়ে ব্যবসা করা অনেক ভালো, এবং ওই ব্যবসাটা করলে তুমি হয়তো দেখা গেল স্কুল টিচারের থেকে অনেক বেশি টাকা ইনকাম করতে পারবে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে যদি কেউ বলে, অনেকেই বলছে, আমি তো এহ জগতেই আছি, অন্য কোনো জগতে যাইনি, যে আসল খেলা নাকি ইন্টারভিউতেই হবে। বাজে কথা। হ্যাঁ, ইন্টারভিউতে খেলা হবে। কি খেলা? যে ইন্টারভিউয়ের পিছে দাঁড়িয়ে ছক্কা হাঁকাবে সে চাকরি পাবে, যে ইন্টারভিউয়ের পিছে দাঁড়িয়ে ছক্কা হাঁকাতে পারবে না সে চাকরি পাবে না। সে লেখা পরীক্ষায় 60-60 পাক আর 60-70 পাক, অর্থাৎ আমি ইন সার্ভিসদের কথা বলছি। তাই ইন্টারভিউটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি ইন্টারভিউটাকে এত গুরুত্ব দিচ্ছি তার একটাই কারণ, বিকজ অফ হল কালেকশন। বিকজ অফ হল কালেকশন, কারণ
বর্তমান যে জায়গাটাতে আমরা দাঁড়িয়ে আছি, এখানে মেধার বোঝার উপায় কিন্তু নেই। মালদা মুর্শিদাবাদ জুড়ে গণটোকাটুকি হয়েছে, যতটুকু খবর আমি পেয়েছি। বীরভূমও সেই সঙ্গে পড়ছে কিছুটা এলাকা। তাই ইন্টারভিউ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখা গেল কেউ, আবারও বলছি, খুব ভালো মার্কস ক্যারি করেছে পড়াশুনো করে, এবং সে ইন্টারভিউ খুব ভালো করে দিয়েছে, প্রথম 100 জন, প্রথম 50 জনের মধ্যে তার র্যাঙ্ক থাকবে, তাই না? দেখা গেল কেউ 60-এ 60 পেয়েছে লেখা পরীক্ষায়, অথচ ইন্টারভিউ এর একটা ভালো প্রশ্নের স্মার্টলি উত্তর দিতে পারছে না। তাহলে সেখানে তুমি যদি ইন্টারভিউ নাও, আমি যদি ইন্টারভিউ নিই, তাহলে আমরা কি বুঝবো? আমরা বুঝবো না এবার একটা হল কালেকশন করেছে। কারণ যারা ইন্টারভিউ নিতে এসছে তারাও জানে যে পরীক্ষার সময় কিছু কিছু এলাকায় কি হয়েছে। আর এটাও সত্যি, পরীক্ষার সময় তোমার ইন্টারভিউ, তোমার এক্সামিনেশন সেন্টারটাও কিন্তু থাকবে, কারণ তুমি অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবে। সুতরাং যারা হল কালেকশন করেছো, এবং আরেকটা কথা মনে রেখো, যে ওই বিভিন্ন গ্রুপে, বিভিন্ন ফেসবুকের গ্রুপগুলোতে, টেলিগ্রাম গ্রুপগুলোতে, হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে, ইউটিউবের চ্যানেলের লিঙ্কে গিয়ে আমি 60-59 পেয়েছি, আমি 60-60 পেয়েছি, 59 পেয়েছি, 60-60 পেয়েছি, যারা পড়াশুনো করে পাবে না, তারা কোনোদিন এইসব জায়গায় গিয়ে বলবে না। কারণ একটা কথা খুব বাস্তব, যে ফাঁকা কলসি বাজে বেশি। ভাববে এই যারা বলছে এদের 4-5টা প্রশ্ন হলেও তারা হল থেকে কালেক্ট করেছে, বলেই যে জায়গাটা ডিজার্ভ করে না সেই জায়গাটা 14 জায়গায় গিয়ে বলছে আমি পেয়েছি পেয়েছি পেয়েছি। এদেরকে ইন্টারভিউ হলে জাস্ট ধুলিস্যাৎ করে দিতে হবে। ইন্টারভিউ দিতে হবে ইন্টারভিউয়ার্সের চোখে চোখ রেখে। ওখানে কিন্তু কোনো বায়াসনেস আমি বলছি হবে না। আমার ছোট্ট বুদ্ধিতে, ক্ষুদ্র বুদ্ধিতে যতটুকু মাথায় আসছে, যে কোনো বায়াসনেস হবে না যদি তুমি সততার সাথে ইন্টারভিউ দাও, যদি তুমি এই একটা মাস সততার সাথে পড়াশোনা করো। ইম্পসিবল বায়াসনেস হওয়া। কারণ টাকা কিন্তু, আমাকে যদি এখন কেউ বলে 20 লাখ টাকাতে আমি তোকে অমুক চাকরি দেবো, এমন দরকার নেই ভাই। 20 লাখ টাকা আমি ব্যাংকে রাখবো। 20 লাখ টাকা যদি তুমি ব্যাংকে রাখো, 7% সুদ হলে তুমি একটা মোটামুটি যে টাকাটা স্কুল টিচারে তোমাকে মাইনে দেবে, সেই টাকার 3/1 টাকা তুমি ওখানেই পেয়ে যাচ্ছ, প্লাস 20 লাখ টাকা তোমার ব্যাংকে রয়েছে। তারপরে এতদূর পড়াশোনা শিখেছো, তুমি টাকা ইনকাম করতে পারবে না 30-35 হাজার টাকা? এটা হতেই পারে না। তাহলে টাকা দিয়ে চাকরি পাওয়ার যুগ কিন্তু এখন আর নেই। প্রত্যেকটা মানুষের চোখ কান খুলে গেছে, কেউ কিন্তু আর টাকা দেবে না। আর টাকা যারা তুলবে সেরকম হকও কিন্তু কারণ নেই। কারণ পার্থ চ্যাটার্জির লজ্জা থাকলে পার্থ চ্যাটার্জি টাকা নেবে না। ব্রাত্য বসু টাকা নেওয়ার মতন মানুষ না। ব্রাত্য বসু অন্য কিছু করতে পারে, কিন্তু ব্রাত্য বসু টাকা নিয়ে চাকরি দেবে না। তাই মাথার মধ্যে নো নেগেটিভিটি। 1 মাস হাতে আছে, এই 1 মাস ভালো করে প্রস্তুত হও। আরেকটা কথা, ইন্টারভিউ শুরু মানে প্রস্তুতির কয়েকটা কথা বলার আগেই যে কথাগুলো না বললেই নয়, বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ। প্রচুর দিকে দেখবা প্রচুর পোস্ট আসছে, এই ওই সেই, এরম করে ক্লাস করো, সেরকম করে ক্লাস করো, এরম করে বোর্ড মুছতে হয়, এরম করে গিয়ে এই তোমরা সবাই ভালো আছো তো, আজকে আমি এই পড়াচ্ছি, গত পরশু আমি এই পড়েছিলাম, তত পরশু আমি এই পড়িয়েছিলাম। ইন্টারভিউয়ের ক্লাস ডেমনস্ট্রেশনের জন্য না তোমার হাতে থাকবে ম্যাক্সিমাম 5 মিনিট। তারপরে যদি তুমি গিয়ে বলো যে এই তোমরা ভালো আছো তো, গত পরশু এই পড়িয়েছিলাম, তত পরশু এই পড়িয়েছিলাম, তাহলে ইন্টারভিউয়ার্স তোমাকে একটা কথা বলবে, ঠিক আছে ঠিক আছে ম্যাডাম আসুন বসুন, আপনাকে অন্য ক্লাস, অন্য প্রশ্ন করি। খুব স্মার্টলি কিন্তু হ্যান্ডেল করতে হবে। আজ থেকে 20-25 বছর আগে এবং আজকে দুটোর মধ্যে কিন্তু একটা ফার ডিফারেন্স আছে। এখন বর্তমানে এসছে এনইপি 2020, অর্থাৎ নিউ এডুকেশন পলিসি 2020। আগে আমরা যখন আমরা পড়াশুনো করেছি, আমরা পরীক্ষা দিয়েছি কিসে? 10+2+3 স্ট্রাকচারে। এটা ইন্টারভিউয়ে আসবে, প্রশ্ন করতে পারে, যদি ইন্টারভিউয়ার জানে তাহলে তোমাকে এই প্রশ্নটা করবে। এখন ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছে 5+3+3+4 স্ট্রাকচারে, অর্থাৎ এডুকেশনাল স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে।
10+2+3 মানে বুঝতে পারছো আশা করি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন। এখন হচ্ছে 5+3+3+4। সুতরাং বর্তমান সময়ের উপযোগী হয়ে নিজেকে তৈরি করতে হবে। আমি বলতে চাইছি স্মার্ট হও, স্মার্ট ওয়ার্ক করো। হার্ড ওয়ার্ক ইজ গুড, বাট স্মার্ট ওয়ার্ক কিন্তু আরো ভালো। একটা ছেলে হার্ড ওয়ার্ক করছে, একটা ছেলে স্মার্ট ওয়ার্ক করছে। অবশ্যই যে হার্ড ওয়ার্ক করছে তার থেকে যে স্মার্ট ওয়ার্ক করছে সে কিন্তু অনেকটা বেশি এগিয়ে যাবে। তার একটাই কারণ কি, বনে যেসব পশু পাখিরা থাকে সেখানে সব থেকে বেশি পরিশ্রমী কে বলতো? গাধা। আর সব থেকে বেশি অলস প্রাণী কে বলতো? সিংহ। তাও বনের রাজা কিন্তু সিংহ। তাই স্মার্ট ওয়ার্ক করো, হার্ড ওয়ার্ক নয়। চল শুরু করি। অনেক কথা বললাম, এবং যে কথাগুলো বললাম কথাগুলো একটু মাথায় রেখো, তাহলেই হবে। দেখো, আজকে আমাদের মূল যে বিষয় সেটা ইন্টারভিউর প্রস্তুতি কেমন করে হবে বা কেমন ভাবে আমরা আগামী 1 মাস পথ চলবো। চল দেখো, প্রথম আমরা জানবো যে ইন্টারভিউ কি। ইন্টারভিউ কি সেটা আমাদের জানা প্রয়োজন। চাকরির জন্য প্রার্থীর দক্ষতা যাচাই করা হয় কিন্তু ইন্টারভিউয়ের মধ্যে। এবং আর কি, মৌখিক আলাপচারিতার মাধ্যমে কিন্তু তোমার যোগ্যতা বুঝে নেবে। সাপোজ দেখা গেল তুমি পরীক্ষার হলে গেছো বা ইন্টারভিউ সেন্টারে গেছো, তোমার সঙ্গে এক্সামিনার গল্প করছে, তোমার বাইরে বেরিয়ে মনে হতে পারে যে স্যার আমার সঙ্গে 2 মিনিট গল্প করেছে। ওই গল্পের মধ্য দিয়েই কিন্তু তোমার কমিউনিকেশন স্কিল বুঝে নেবে, ওই গল্পের মধ্য দিয়েই কিন্তু তোমার নলেজের ডেপথনেস বুঝে নেবে, যার বোঝার। এবং মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট ফর আস, মানে আমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, ইন্টারভিউ হলটা কিন্তু আত্মপ্রকাশের জন্য একটা ভীষণ বড় সুযোগ। আবারও বলছি, এখানে কিন্তু হল কালেকশন থাকবে না। তাই যারা 50 থেকে 55-র মধ্যে নাম্বারটা ক্যারি করছো, তাদের কিন্তু চাকরি পাওয়ার জন্য এই ইন্টারভিউ হলটা হচ্ছে, কি বলবো বলতো, একটা কি বলবো, মানে বিশাল বড় প্ল্যাটফর্ম। সেই নিজের সবটুকু, নিজের মধ্যে যা আছে সবটা ওই 15 মিনিট থেকে 20 মিনিটের মধ্যে একটু একটু করে হলেও প্রকাশ করার চেষ্টা করো। নেক্সট, ইন্টারভিউ এর ধরন। বিভিন্ন রকমের ইন্টারভিউ হয়। দেখো, যেমন ধরো পার্সোনাল ইন্টারভিউ হয়, যেমন ধরো প্যানেল ইন্টারভিউ হয়, গ্রুপ ডিসকাশন হয়, তার মধ্য দিয়ে তোমাকে বুঝে নেবে যে তুমি কি বলতে চাইছো, এবং টেলিফোনিক বা অনলাইন ইন্টারভিউ হয়। তোমাকে যে ইন্টারভিউটা দিতে হবে এক্সাম সেন্টারে, সেটা এই প্যানেল এবং পার্সোনাল ইন্টারভিউয়ের সংমিশ্রণ। অর্থাৎ এখানে 4 জন থাকবে, 4 জনই থাকে, হ্যাঁ, এবং এখানে তুমি একা। ঠিক আছে, চলো পরে আমরা বলবো কিভাবে কি প্রশ্ন আসবে। নেক্সট, ইন্টারভিউয়ের আগে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ, যে বিষয়গুলোর জন্য তোমরা প্রস্তুত হবে, তুমি যে যে প্রতিষ্ঠানে পড়াশোনা করেছো ছোটবেলার থেকে, হ্যাঁ, একদম প্রাইমারি স্কুল থেকে শুরু করে বিএড পর্যন্ত, সেই প্রতিষ্ঠানের তথ্যগুলো ভালো করে জেনে রাখবে। কবে তার স্টাবলিশড ইয়ার, ঠিক আছে, সেখানে কারা কারা পড়াশোনা করেছে, সেখানকার অ্যালুমিনি মধ্যে গুরুত্বপূর্ণ অ্যালুমিনি কারা কারা, আমি বুঝতেই পারছো, প্রাক্তন বা প্রাক্তনীদের মধ্যে কারা কারা পপুলার বা জনপ্রিয় যদি থাকে। নিজের সিভিটা ভালোভাবে রেডি করবে। এবং এরপরে যেটা আমি বলবো, যে যে জায়গা থেকে তোমরা বিএড করেছো প্রত্যেকে এই মুহূর্তে দাঁড়িয়ে এনসিটিই অর্থাৎ
ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন, এই যে সাইটটা আছে, এই সাইটের একটা সার্টিফিকেট দেবে তোমাকে নয়, তোমার কলেজকে, তোমার বিএড কলেজকে। সেই সার্টিফিকেটটা কিন্তু কালেক্ট করে রেখো, কারণ চাইতে পারে এই সার্টিফিকেট যদি না হয় তাহলে আমি জানি না, বাদ দিয়ে দিতে পারে তোমাকে, হয়তো ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় হয়তো প্রবলেম হতে পারে। এই সার্টিফিকেটটার অর্থ হচ্ছে যে এনসিটি তোমার কলেজ বা তোমার বিশ্ববিদ্যালয়কে বিএড পড়ানোর জন্য অনুমোদন দিচ্ছে এই বছরটা, এই সার্টিফিকেটটা, ঠিক আছে? বলা বাহুল্য, যেসব বেসরকারি কলেজগুলো আছে তার 90% কলেজ কিন্তু এই সার্টিফিকেটটা প্রোভাইড করতে পারে না। এই জায়গাটা কিন্তু একটু খেয়াল রেখো, তখন গিয়ে যেন কাঁদতে না হয়, আগে থেকে জোগাড় করে রাখবে এনসিটি সার্টিফিকেটটা। নেক্সট, সাধারণ প্রশ্ন, খুব সাধারণ, তুমি কোথা থেকে এসছো, তারপর তুমি কেন বাংলা নিয়ে পড়লে, তারপর অমুক বিশ্ববিদ্যালয়ে কেন তুমি পড়াশোনা করলে, অমুক বিশ্ববিদ্যালয়ে কেন ভর্তি হলে না, এই ধরনের প্রশ্নগুলোর উত্তর কিন্তু সবসময় রেডি রাখবে। এবং সর্বশেষ যেটা, সেটা হচ্ছে একটা ঠিকঠাক ড্রেস চুজ করতে হবে, ঠিকঠাক ড্রেস, চিকিমিকি পরে যেন চলে যেও না, হ্যাঁ? এবং ছেলেদের ক্ষেত্রে বলবো জিন্স টিন্স পরে চলে যেও না। আমি আজকে ড্রেস নিয়ে খুব একটা কথা বলবো না, কারণ আমি বিশ্বাস করি আগে ভালো নলেজ নাও, তারপরে ড্রেস তো আছে, ড্রেস নিয়ে আমি শেষের দিকে বলে দেবো। এখন ড্রেস নিয়ে চুল কিরম ভাবে আঁচড়াবে, কি ফাইল নিয়ে যাবে, কেমন ড্রেস পরবে, হ্যাঁ, ওটা বলার সময় আজকে নয়, ওটা আমরা পরে আসবো। কিন্তু হ্যাঁ, চিকিমিকি ড্রেস পরা যাবে না। নেক্সট, ইন্টারভিউ যখন চলবে, অর্থাৎ ইন্টারভিউ চলাকালীন সময় আমাদের আচরণ কেমন হবে। ফার্স্ট যেটা, তোমার কথা বলার ধরন, তোমার গেস্টার পোস্টার, অর্থাৎ তোমার যে ভাব ভঙ্গিমা বা তোমার দেহের যে ভঙ্গি, তার মধ্যে একটা আত্মবিশ্বাসী ভাব বজায় রাখতে হবে। নেক্সট যেটা, সেটা হচ্ছে স্পষ্ট ও ভদ্র ভাষায় কিন্তু উত্তর দিতে হবে। উত্তর দেওয়ার ক্ষেত্রে বা উত্তর প্রদান করার ক্ষেত্রে কিন্তু তোমার ভাষাটা কখনোই যেন তোমার বাড়িতে যেভাবে কথা বলো বাবা মায়ের সাথে বা বন্ধুদের সাথে, তেমন কথা যেন না বেরোয়, কথাটা যেন ফর্মাল হয়, স্পষ্ট হয় এবং ভদ্র হয়। নেক্সট যেটা, যিনি প্রশ্ন করবেন, যেটা প্রথমেই বললাম, তোমার প্যানেলে 4 জন থাকবে এবং সামনে তুমি বসবে, হ্যাঁ? তো এই 4 জনের মধ্যে যিনি প্রশ্ন করবেন তার চোখে চোখ রেখে কথা বলবে। সাপোজ দেখা গেল তিনি প্রশ্ন করছেন, আমাদের বাংলার ছেলেমেয়ে আসলে আমরা তো বেশিরভাগ জন একদম মধ্যবিত্ত নয়, নিম্ন মধ্যবিত্ত নয়, নিম্নবিত্ত পরিবার থেকে বিলং করি। এবং আমরা যদি কখনো সার্ভে হয়, সেক্ষেত্রে দেখা যাবে 90% ছেলেমেয়েরা তাদের বাড়ির ফার্স্ট লার্নার, অর্থাৎ প্রথম পড়াশোনা শিখছে। সেক্ষেত্রে আমাদের বলে দেওয়ার লোক থাকে না যে চোখে চোখ রেখে কথা বলতে হয়, ইত্যাদি ইত্যাদি। আমরা কেউ কিছু জিজ্ঞাসা করলে আমরা উপরের দিকে বা এদিক ওইদিক তাকিয়ে কথা বলি। এই বিষয়টা করলে কিন্তু হবে না। সাপোজ তুমি কিছু মনে করার চেষ্টা করছো, সেই ছোটবেলায় আমরা সেই আকাশের দিকে তাকাতাম মনে করার চেষ্টা করার সময়, এবং চট করে তখন যদি আমরা আকাশের দিকে তাকিয়ে পড়ো, তাহলে কিন্তু ওই -1 হয়ে গেল। সবসময় আই কন্ট্যাক্ট করতে হবে, অর্থাৎ যিনি প্রশ্ন করবেন সেই প্রশ্নকর্তার চোখে চোখ রেখে কথা বলবে। এইবার লাস্ট যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে সময়ানুবর্তিতা, অর্থাৎ তোমার টাইম ম্যানেজমেন্ট। দেখো, টাইম ম্যানেজমেন্ট কিন্তু শুধুমাত্র লেখা পরীক্ষার ক্ষেত্রে প্রযোজ্য নয়, ইন্টারভিউয়ের ক্ষেত্রেও কিন্তু এই সময়ানুবর্তিতা বা টাইম ম্যানেজমেন্টটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কেন কেন গুরুত্বপূর্ণ বিষয়? তার একটাই কারণ, টাইম ম্যানেজমেন্ট এই বিষয়ের মাধ্যমে আমরা
আমাদের কে কি স্পষ্ট এবং আত্মবিশ্বাসী ভাবে প্রেজেন্ট করতে পারবো। সাপোজ তোমাকে বলা হলো তুমি কিভাবে এসছো এখানে, তুমি বললে স্যার আমি বাড়ি থেকে বেরিয়েছি, সিঁড়ি দিয়ে নেমেছি, হেঁটেছি হেঁটেছি, টোটোতে উঠেছি, তারপর ট্রেনে উঠেছি, ট্রেন বিধাননগরে নামিয়েছে, সেখান থেকে হেঁটেছি হেঁটেছি, তারপর আবার অটোতে উঠেছি, সেখান থেকে আমরা এখানে আসছি। এটা কি ভালো হবে? তোমাকে বলতে হবে স্যার আমি অমুক জায়গা থেকে ট্রেনে উঠেছি, সেখান থেকে আমি বিধাননগর নেমেছি এবং সেখান থেকে আমি অটোতে করে এখানে এসেছি। এই প্রশ্নটা যখনই বলবে উত্তরটা, তখনই তোমাকে যেই বিধাননগর উত্তরটা দেবে সেই তোমাকে চট করে বিধাননগর থেকে প্রশ্ন আসতে পারে। তার মানে আমি কি বলতে চাইছি? আমি বলতে চাইছি সবসময় নিজের বলা উত্তরের উপরে লাগাম টানবে, কারণ ইন্টারভিউয়ের একটা সব থেকে বড় পয়েন্ট হচ্ছে তোমার দেওয়া উত্তর থেকেই কিন্তু তোমার দিকে প্রশ্নবাণ ধেয়ে আসতে পারে এবং আসে বেশিরভাগ ক্ষেত্রে। তাহলে আমাদের কি করণীয়? না, আমাদেরকে এই একটা মাস অনুশীলনের মাধ্যমে নিজেদেরকে তৈরি করতে হবে যাতে আমরা এই সাইকোলজিক্যাল গেমটা ইন্টারভিউয়ার্সের সঙ্গে খেলতে পারি। কেমন? তোমাকে একটা প্রশ্ন করলো, তুমি সেই প্রশ্নের উত্তর দিলে এবং খুব বুদ্ধি করে একটা লিঙ্ক উত্তরের মধ্যে ছেড়ে গেলে। ইন্টারভিউয়ার্স মনে করবে এইটা তুমি জানো না বলেই এড়িয়ে গেলে, তোমাকে সঙ্গে সঙ্গে সেখান থেকে প্রশ্ন করবে এবং তুমি খুব স্পষ্টভাবে ভদ্রভাবে আস্তে আস্তে সেই প্রশ্নের উত্তর দেবে। এরকম করে যদি 10 থেকে 15 মিনিট কাটিয়ে দিতে পারো, 2026-এর জানুয়ারি মাসে কিন্তু একটা স্কুল তোমার জন্য অপেক্ষা করছে। তাই খুব পরিমিত শব্দ চয়ন করতে হবে ওই জায়গায় দাঁড়িয়ে। আং বাং বকে দিলে কিন্তু চলবে না। আবারও বলছি, আজ থেকে 20-25 বছর আগে যারা ইন্টারভিউ দিয়েছেন তাদের প্রিপারেশন এবং বর্তমান সময়ে 2025-এ দাঁড়িয়ে ইন্টারভিউয়ের প্রিপারেশন দুটো কিন্তু এক করলে হবে না। ফার অ্যান্ড ফার ডিফারেন্স। চল নেক্সট, সাধারণ কিছু প্রশ্ন এবং তার উত্তর কৌশল। দেখো, ধরো তোমার কয়েকটা প্রশ্ন আমি রেখেছি, আগামীকাল আমরা আরো ইন ডিটেলসে আসবো। আগামীকালও ক্লাস আছে সন্ধ্যে 7টা থেকে, তোমরা জানো, আমি অলরেডি গ্রুপে নোটিশ করে দিয়েছি। তোমাকে সবার প্রথম যেটা জিজ্ঞাসা করতে পারে যে ইন্ট্রোডিউস ইউরসেলফ, অর্থাৎ তোমার নিজের পরিচয় দাও। সেক্ষেত্রে তুমি একটা বিশাল বিলিয়নার বা মিলিয়নারের ছেলে বা মেয়ে এই পরিচয়টা দয়া করে দিও না। আবার তোমার নিজের দুর্বল জায়গা বা তুমি যেন কোনোভাবেই ওই হলের মধ্যে দাঁড়িয়ে ইন্টারভিউয়ার্সের সিম্প্যাথি আদায় করতেও যেও না, এটা কিন্তু দণ্ডনীয় অপরাধ। যদি ইন্টারভিউয়ার্স বুঝতে পারে তুমি তার সিম্প্যাথি গেইন করতে চাইছো, তোমার নাম্বার কিন্তু নেগেটিভে রান করবে। খুব সহজভাবে বলবে আমি খুব সাধারণ এবং নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আসছি, আমি বাংলা নিয়ে পড়াশোনা করেছি এবং তারপরে যা যা করেছো খুব সহজভাবে নিজের পরিচয়টা উদ্ঘাটন করো। খুব নমনীয়তার সঙ্গে কথাগুলো যেন নমনীয় হয়। তোমরা খুব ভালোভাবে জানো কোনটা নমনীয় কোনটা ঔদ্ধত্যপূর্ণ। গলা যেন ভয়েস মডিউলেশন থাকবে। আমি তোমাদের সাথে কথা বলছি, এখানেও কিন্তু আমার ভয়েস মডিউলেশন আছে, কিন্তু আশা করি ভয়েসের মধ্যে কোনো ঔদ্ধত্য নেই। ভয়েস মডিউলেশন থাকবে নমনীয়তার সঙ্গে। নেক্সট প্রশ্ন আসতে পারে, কেন এই চাকরি আপনি করতে চান? তুমি বলবে ছোটবেলা থেকেই আমি শিক্ষক, এটা আমি সব পরে লিখে দেবো, তোমাদেরকে বলে দেবো এবং সেটা মুখস্থ করে নেবে পারলে, এবং মুখস্থ করে নিজেরা প্র্যাকটিস করবে এবং সেটা পরে হবে। নেক্সট প্রশ্ন আসতে পারে যে তোমার নিজের সব থেকে
স্ট্রং পয়েন্ট কি বা সব থেকে মানে শক্তিশালী জায়গা কি এবং সব থেকে দুর্বলতম জায়গা কি। খুব কমন একটা প্রশ্ন, কিন্তু যত তোমার পরীক্ষা হয়, শুধু পশ্চিমবঙ্গ নয়, অল ওভার ওয়ার্ল্ড অর্থাৎ পুরো বিশ্বব্যাপী সব থেকে কমন প্রশ্ন হচ্ছে এটা, জিজ্ঞাসা করে যে আচ্ছা এই ফিল্ডে বা আপনার সব থেকে স্ট্রং পয়েন্ট এবং সব থেকে উইক পয়েন্ট কোনটা। বাংলায় বললে সব থেকে শক্তিশালী জায়গা এবং সব থেকে দুর্বলতার জায়গা কোনটা। তুমি বলবে তোমার দুর্বলতার জায়গা কোনটা এবং তোমার স্ট্রং পয়েন্ট কোনটা, আর পরবর্তীতে আমি এগুলো সব লিখিয়ে দেবো। নেক্সট আসতে পারে প্রশ্ন, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি। চলো, আমি আজকে উত্তর কিছু বলবো না, আমি জাস্ট প্রশ্ন কেমন হতে পারে সেগুলো বলে দিচ্ছি। আচ্ছা, যে ভুলগুলো আমাদেরকে ওই চাকরিটা থেকে সরিয়ে আনতে পারে কয়েক কদম, অর্থাৎ যে ভুলগুলো করলে চলবে না, যে ভুলগুলো আমাদেরকে এড়িয়ে যেতে হবে, আমরা কিন্তু ভীষণ নার্ভাস হয়ে পড়ি। আমার কাছেই পড়েছে একজন এত ভালো পড়াশোনায় এত ভালো মেয়ে, কিন্তু নার্ভাস হয়ে পড়ে সবটা শেষ করে দিয়ে এসছে পরীক্ষার হলে। তো এই, হ্যাঁ নার্ভাস হওয়া খুব ভালো, তুমি নার্ভাস হচ্ছ, তুমি ভয় পাচ্ছ, মানে তুমি পড়াশোনা করেছো, কিন্তু সেই নার্ভাসটা হলো না, সেই ভয়টা পেও না যে ভয় তোমার সবকিছু শেষ করে দেবে, তাই না। তাই পরীক্ষার ইন্টারভিউ হলে কিন্তু নার্ভাস হলে চলবে না। পরের যেটা বলবো সেটা হচ্ছে অতিরিক্ত কথা বলা যাবে না, পরিমিত কথা, পরিমিত কথা। ঠিক ইন্টারভিউয়ার্স বা যিনি প্রশ্নকর্তা, তিনি যতটুকু প্রশ্ন তোমাকে জিজ্ঞাসা করবে তুমি ততটুকুই উত্তর দেবে। আর কি, নেতিবাচক কোনো মন্তব্য করা যাবে না, কোনো নো নেগেটিভিটি, নো নেগেটিভিটি। আর কি, প্রশ্নের উত্তর না জেনে আন্দাজে উত্তর দেওয়া যাবে না, আন্দাজে ঢিল মারা যাবে না। সাপোজ দেখা গেল তুমি কোনো প্রশ্নের উত্তর জানো না, তখন তুমি বলবে সরি স্যার এটা আমার জানা নেই, তবে আমি জেনে নেব। চলো নেক্সট, আজকে আমি উত্তরগুলো বলছি না, না বলারই চেষ্টা করছি, আমি উত্তরগুলো পরে বলে দেবো। চলো, ইন্টারভিউ পরবর্তী অর্থাৎ ইন্টারভিউ এর পর তোমার কি করণীয়। ফার্স্ট যেটা করবে, তুমি তোমার যারা ইন্টারভিউ নিয়েছে সেই সম্মানীয় শিক্ষক শিক্ষিকাদেরকে ধন্যবাদ জানাবে। যেখানে যেখানে তোমার ভুল হয়েছে তারা হয়তো বলবে তোমাকে, নাও বলতে পারে, সেই ভুলগুলো তোমাকে ধরিয়ে দিতে পারে, তুমি সেইগুলো মাথা নত করে সেগুলো শোনার চেষ্টা করবে এবং সেই যে অভিজ্ঞতাটা তোমার হলো সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নেবে এবং কোনো বিষয়ে তর্ক করবে না। যদি কোনো ইন্টারভিউয়ার্স বলে সূর্য দক্ষিণ দিকে উঠেছে আজকে, মানে আমি এক্সাম্পল দিচ্ছি, তুমি বলবে হ্যাঁ স্যার সূর্য দক্ষিণ দিক থেকে উঠেছে আজকে। আমি বোঝাতে পারছি কি, সাপোজ কোনো গ্রামার নিয়ে তুমি বুঝতে পারছো যে অমুক একটা বইতে এই গ্রামারটা আছে, স্যার এই জায়গাটা মিস করছে বা এই জায়গাটা স্যার ভুল বলছে, গ্রামারের ক্ষেত্রে এটা হয়, হ্যাঁ, তুমি বলবে যে হ্যাঁ স্যার আমারই হয়তো ভুল, আপনি ঠিকই বলছেন। আর তুমি যেন ওখানে আবার বলতে যেও না, না স্যার আমি দেখেছি এই বইতে এই গ্রামারটা এটাই দেওয়া রয়েছে, যেমন ভিখারি বা ভিখিরি নিয়ে একটা প্রচন্ড দ্বন্দ্ব চলছে, ওখানে ইন্টারভিউয়ার্স তোমাকে যা বলবে তুমি সেটাতেই হ্যাঁ স্যার আমার ভুল হয়েছে, সূর্য দক্ষিণ দিকে উঠেছে, হ্যাঁ স্যার সূর্য দক্ষিণ দিক থেকে উঠেছে, আপনি ঠিকই বলেছেন। কোনো তর্কে যাওয়া যাবে না, নো তর্ক। এবং যেটা সবার শেষে বলবো সেটা হচ্ছে
ইন্টারভিউয়ের এই যে মাইলস্টোনটা, এটা অতিক্রম করার জন্য সবার থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে সেলফ কনফিডেন্স বা আত্মবিশ্বাস। তোমাকে আত্মবিশ্বাসী হতেই হবে যে তুমি পারবে। তুমি ছাড়া এই পৃথিবীতে কে পারবে, তাই না? ধরো, যে পৃথিবীর বড় বড় জিনিস আবিষ্কার করছেন তিনিও মানুষ, তুমি আমিও মানুষ। তার হাতেও 24টা ঘন্টার সময় আছে, তোমার আমার হাতেও কিন্তু সেই 24টা ঘন্টাই সময় আছে। এবার সমস্যা একটা জায়গায় বাঁধে, কি বলতো? তারা সেই 24টা ঘন্টাকে ইউটিলাইজ করে, তারা তাদের জীবনে অ্যাপ্লাই করে। আমরা ইউটিলাইজ করতে পারি না, আমরা অ্যাপ্লাই করতে পারি না। তারা নিজেদের মাথা শান্ত রাখার জন্য, ঠান্ডা রাখার জন্য কি করে? মেডিটেশন করে, একটু আধ্যাত্মিক চিন্তা ভাবনা করে, হ্যাঁ, যার যে দেবতা, জিসাস বলো, আল্লাহ বলো, ঈশ্বর ভগবান বলো, তাদের আরাধনা করে। আমরা সেসব করি না। এই একটা মাস মেডিটেশন করো, নিজের আরাধ্য দেবতা জিসাস বলো, আল্লাহ বলো, ভগবান যেই আর কি, তার স্মরণে থাকো, আত্মবিশ্বাস বাড়াও, আশেপাশে যত নেগেটিভ মানুষ আছে সবাইকে দূর করে দাও। আমি এই দূর শব্দটা ব্যবহার করছি তার কারণ এই মানুষগুলো কিন্তু তোমাদেরকে বড় হতে দেবে না। কেন বলো তো? আমরা এখানে যারা আছি আশা করি সকলেই মোটামুটি গ্রামে গঞ্জে, তাই না? তো একটা জিনিস আমরা সবাই জানি যে একটা গাছ যখন জন্মায়, সেই গাছের চতুর্দিক থেকে যদি প্রচুর আগাছা এসে সেই গাছটাকে এরকম সেই সে মানে কি বলবো, মানে জাপটে ধরে, তাহলে সেই গাছটা কিন্তু আর বড় হতে পারে না। ধীরে 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 সে মারা যায়। তা এই নেগেটিভ মানুষগুলো কিন্তু আমাদের জীবনের সেই আগাছা। তাই জীবনে নিজেদের চতুর্দিকে 4টে দিকে দেয়াল তোলো, যত নেগেটিভ মানুষ আছে সব কটাকে দূর করে দাও। কারণ নেগেটিভ মানুষ পাশে রাখলে নিজের কোনোদিন উন্নতি হয় না। যেমন সেই গাছটাকে বড় করার জন্য আমাদের বাবারা, আমাদের কাকারা আশেপাশের আগাছাগুলোকে কেটে দেয়, ঠিক তেমন ভাবেই নিজেদের আশেপাশের নেগেটিভ মানুষগুলোকে জাস্ট কেটে দাও। নেক্সট যেটা করতে হবে, এবং সব সময় পজিটিভ থাকবে, সব সময় ইতিবাচক মনোভাব নিয়ে থাকবে। কারণ এই চাকরিটা তুমি পাবে, এই চাকরিটা তোমায় পেতে হবে। প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে বলবে যে 2026-এর জানুয়ারি মাসে আমি নতুন একটা স্কুলে জয়েন করব, এই চাকরিটা আমাকে পেতেই হবে। এবং রাতে ঘুমোতে যাওয়ার সময় একবার করে বলবে। কারণ একটা কথা মনে রাখবে, যে জিনিসটা তুমি মন থেকে চাও, ঈশ্বর সেই জিনিসটা তোমার জন্য সাজিয়ে রাখেন। নেক্সট যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের কমিউনিকেশন স্কিল কিন্তু উন্নত করতে হবে। অর্থাৎ আমরা যদি বলি যে আমি তো ভালো কথা বলতে পারি না, আমি কি করব, এরকম করলে কিন্তু হবে না। কমিউনিকেশন স্কিল কিন্তু উন্নত করতে হবে, কমিউনিকেশন স্কিল কিন্তু ঠিক করতে হবে। নেক্সট, কিভাবে করব আমরা এগুলো? না, নিয়মিত প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু আমরা এগুলো করব। প্রত্যেক দিন এই একটা মাস আমাদেরকে প্র্যাকটিসের মধ্যে দিয়ে থাকতে হবে। আমরা ছোটবেলায় একটা দুটো রকমের ভাবে পড়াশোনা করতাম, এক হচ্ছে থিওরিটিক্যাল, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল। তাহলে আমাদের এই যে এসএলএসটি পরীক্ষাটাকে যদি আমরা সেরকম ভাবে ভাগ করি, তাহলে অলরেডি থিওরিটিক্যাল পরীক্ষা কিন্তু তোমার হয়ে গেছে, লেখা পরীক্ষা। এবার যেটা আছে প্র্যাকটিক্যাল, অর্থাৎ প্র্যাকটিক্যাল পরীক্ষা মানেই কিন্তু প্র্যাকটিস। অতএব তোমাকে কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে সবসময় প্র্যাকটিস করতে হবে যে তুমি কিভাবে কথা বলবে। নেক্সট যেটা আছে সেটা, আগামীকাল আমি এই বিষয়টাতে নিয়ে আরো একটু আসবো। তোমার ক্লাস 9, ক্লাস 10-এর যদি তুমি পরীক্ষা দিতে যাও, আমি বলবো বুদ্ধিমানের কাজ হবে এখন ক্লাস 9-10টাকে ভালোভাবে প্রিপেয়ার করা। তার কারণ চাকরি পাওয়ার চান্স নতুনদের জন্য ক্লাস 9-10 সব থেকে বেশি। 11-12 কিন্তু ইন সার্ভিসদের জন্যই থাকবে মূলত, কারণ সিট সংখ্যা খুবই কম। মানে 9-10-এর 29,000, মানে 29,000-এর বেশি, অর্থাৎ প্রায় 30,000, এবং 11-12-এ 300, অর্থাৎ 10% চলে আসছে, 100 ভাগের 10 ভাগ। তো সেক্ষেত্রে
9-10-এর যে সিলেবাস আছে সেখান থেকে একটা বিষয় নির্বাচন করো এবং সেই বিষয়টার উপরে ডেমোস্ট্রেশন রেডি করো এবং প্রত্যেক দিন 2-4 বার করে বাড়িতে সেটা ডেমো দাও। কিভাবে বুঝবে তোমার ডেমোটা ঠিক আছে কিনা? নিজের ফোনটা রেখে দাও, রেখে দিয়ে সেই ফোনটাতে নিজের ডেমোটা রেকর্ড করো এবং পরে নিজে দেখো, কারণ তুমি শিক্ষক হতে যাচ্ছ, তোমার সব থেকে বড় টিচার কিন্তু তুমি নিজেই। তাই তুমি যদি তোমাকে ভালো শিক্ষা দিতে না পারো তাহলে পৃথিবীতে কারোর ক্ষমতা নেই তোমাকে শেখানোর। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট একটা পাঞ্চ লাইন, সেটা হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। অর্থাৎ তুমি যখন ঘরে ঢুকছো তখন কিন্তু তোমার ইমপ্রেশনটা ঠিকঠাক হওয়া চাই, সেটা আমি আগামীতে বলবো পরবর্তীতে। তো একদম শেষ স্লাইডে এসে যেটা বলার সেটা হচ্ছে, আমি ভগবানের কাছে প্রার্থনা করি, আমি আমার আরাধ্য দেবতার কাছে প্রার্থনা করি যেন তোমরা সকলেই 2026-এর জানুয়ারি মাসে নিজেদের স্বপ্নের চাকরি নিজেদের হাতে পাও, নিজেদের জীবন সুন্দর এবং সুন্দর এবং সহজ হোক। হ্যাঁ, এবং আগামীকাল আমরা এই বিষয়টা নিয়ে আবারও বিস্তারিত আসছি ঠিক সন্ধ্যে 7টায়। আগামীকাল মূলত আমরা যেটা দেখব সেটা অলরেডি এখানে আছে, যে বিভিন্ন বিষয় ভিত্তিক প্রস্তুতি, শিক্ষকতা সংক্রান্ত বিভিন্ন জ্ঞান, তোমার প্র্যাকটিসে উপস্থাপনা, ঠিক আছে। তারপরে আমরা কিভাবে কি টিপস নিতে পারি, ক্লাস ডেমোস্ট্রেশন সম্পর্কে কিছু কথা বলবো, অর্থাৎ ডেমোস্ট্রেশন টপিক কেমন হবে, কিভাবে আমরা চুজ করব, ঠিক আছে, সেই বিষয়গুলো আমরা আগামীকাল দেখবো। হ্যাঁ, আজকে কি তোমাদের